বলতে দ্বিধা নেই, ঢাকায় শেয়ার বাজারের বিনিয়োগকারীরা যে বিক্ষোভটি করেছে, সে বিক্ষোভটি প্রথম আমাকে খুব বেশি স্পর্শ করেনি। আমি পত্রিকার খবরে পড়েছি ঢাকার শেয়ার বাজারের বিনিয়োগকারীরা মতিঝিলে বিক্ষোভ করেছে। বিক্ষোভ করে তারা শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ দাবি করেছে এবং তাকে অপসারণের জন্য একটি সময়সীমাও বেঁধে দিয়েছে। আগামী 30 এপ্রিলের মধ্যে তাকে অপসারণ করা না হলে তারা বড় ধরনের কর্মসূচিতে যাবেন এমন ঘোষণায় দিয়েছেন। এবং এই যে বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ করেছেন ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে। তারা বিক্ষোভ করেছেন যে টানা ঢাকার শেয়ার বাজারে মন্দা অবস্থা চলছে, শেয়ারের দর পড়ছে, সূচক পড়ে যাচ্ছে, এমনি একটি পরিস্থিতিতে তারা এই বিক্ষোভ করেছেন। আমি শুরুতে যে কথাটি বলেছি যে বিক্ষোভ প্রথমে আমাকে খুব বেশি আকৃষ্ট করেনি। কেন আকৃষ্ট করেনি আমি তার আগে একটু ব্যাখ্যা দিয়ে নিই, না হলে হয়তো ভুল বোঝার একটা সম্ভাবনা থেকে যাবে। আজ থেকে 25 বছরেরও বেশি সময় আগে আমি নিজে ঢাকার স্টক মার্কেটে পায়ে হেঁটে হেঁটে শেয়ার বাজার নিয়ে রিপোর্ট করতাম। সেই সময়টাতেও ঢাকার শেয়ার বাজারের বিনিয়োগকারীরা মার্কেট পড়ে গেলে, সূচক নিম্নমুখী হলে তারা বিক্ষোভ করতেন। এবং ইন্টারেস্টিংলি যখনই কোনো বিক্ষোভ হতো তারপর আবার 1-2 দিন সূচক ঊর্ধ্বমুখী হয়ে যেত, আবার মার্কেট পড়তে থাকতো। এরকম একটি খেলা আমরা প্রত্যক্ষ করেছি আজ থেকে 25 বছরেরও বেশি সময় আগে। কিন্তু 25 বছর পরে এখনও বাংলাদেশে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা বাজার পরিস্থিতি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করে, তাদেরকে বিক্ষোভ করতে হয়। এই তথ্যটি এই বিষয়টি আমাকে আবার খবরটির ব্যাপারে আগ্রহী করে তোলে, ঢাকার শেয়ার বাজারের ব্যাপারেও আগ্রহী করে তোলে। দর্শক, এটি সত্য যে আপনারা মানবেন উন্নত দেশের শেয়ার মার্কেটের যে গতি প্রবাহ বা উত্থান পতন, তার সঙ্গে বাংলাদেশের শেয়ার বাজারের উত্থান পতন কিংবা গতি প্রবাহ কোনোভাবেই মেলানো যায় না। শেয়ার মার্কেট নিয়ম মেনে চলে, গ্রামার মেনে চলে, কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি বাংলাদেশের শেয়ার বাজার কখনই আসলে গ্রামার মেনে চলেনি। কিন্তু গত বেশ কয়েক মাস ধরেই যদি বলি, বিশেষ করে গত কয়েক সপ্তাহ ধরে নর্থ আমেরিকার শেয়ার মার্কেটে, আমরা আমেরিকান স্টক এক্সচেঞ্জ বলি, ওয়াল স্ট্রিট বলি, কানাডার স্টক এক্সচেঞ্জ বলি, সেখানে আমরা খুব বড় ধরনের পতন দেখেছি। ট্রিলিয়ন ডলার উধাও হয়ে যেতে দেখেছি। আবার কিন্তু মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। যে লস হচ্ছিল সেই লস অনেকটা কাভার আপ হয়ে গেছে। পরিস্থিতি পাল্টেছে, যেই সব কারণে বাজার পড়ে গেছে, আবার সেই অনিশ্চয়তাটা যখন দূর হয়েছে এরকম একটি বার্তা বাজারে গিয়েছে, আবার বাজার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা হয় যে বাংলাদেশের মার্কেট যখন পড়ে কেবল পড়তেই থাকে, সেটি আর ঘুরে দাঁড়ায় না। কেন ঘুরে দাঁড়ায় না সেই বিষয়টি, কেন 25 বছর ধরে একটি শেয়ার বাজারের চিত্র একই রকম থাকে, সেই প্রশ্নটি আজ আমাকে খুব বেশি ভাবিয়েছে এবং সেই ভাবনাটি আসলে আমাকে এই আলোচনার সূত্রপাত করতে উদ্বুদ্ধ করেছে। আমি ঢাকার জাতীয় দৈনিক প্রথম আলো থেকে সেখানে এই বিক্ষোভকারীদের পক্ষে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেনের একটি বক্তব্য অংশ বিশেষ আমি একটু এখানে আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথম আলো লিখেছে ইকবাল হোসেনকে উদ্ধৃত করে যে গত 8 মাসে পুঁজিবাজারের সূচক শুধু নিচে নেমেছে, উপরে উঠে নাই। এই সময় সূচক প্রায় 900 পয়েন্ট কমেছে। টানা এই দরপতনে প্রায় 80,000 কোটি টাকার মূলধন হারিয়েছেন বিনিয়োগকারীরা। দর্শক, আমি বলছিলাম যে আমরা নর্থ আমেরিকা স্টক মার্কেটে ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটাল উধাও হয়ে যাচ্ছে, আমরা সেগুলো বলছি, আবার সেগুলো ফিরেও আসছে। কিন্তু 8 মাসে ঢাকার শেয়ার বাজার থেকে এই যে 80,000 কোটি টাকার বাজার মূলধন হারিয়ে গেছে, সেটি কিন্তু ফিরে আসেনি। ইকবাল হোসেন জানাচ্ছেন 18 লাখ বিনিয়োগকারীর সংখ্যা 18 লাখ থেকে কমে এখন 7 লাখে নেমে এসেছে এবং অধিকাংশ বিনিয়োগকারীরা তাদের যে পুঁজি তার 70 থেকে 80% হারিয়ে ফেলেছেন। দর্শক, তার এই বক্তব্যের অংশটুকু নিয়ে আমি আমার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। সেখানে অনেকেই একটি প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নটি আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। অনেকেই বলেছেন যে এখন তো ঢাকার শেয়ার বাজারে দরবেশ নেই, তাহলে এখন শেয়ার বাজারের এই পরিস্থিতি কেন? এখন শেয়ার বাজার থেকে পুঁজি কোথায় যাচ্ছে? কেউ কে কারসাজি করছে? করলে কারা করছে? দর্শক, আসুন আমরা একটু শেয়ার বাজারের দিকে তাকাই। আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর
আপনাদের মনে থাকবার কথা যে ঢাকার শেয়ার বাজার বেশ একটা জাম্প আপ করেছিল। সেই সময়ে সূচক প্রায় 800 পয়েন্ট বেড়ে 6000 পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স, এবং লেনদেনও বাজারের প্রতিদিনকার ট্রানজ্যাকশন 2000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। 8 মাস পরে এখন বাজারের লেনদেন 400 কোটির ঘরে, আর সূচক 1000 পয়েন্ট কমে গেছে। ইকবাল হোসেন জানাচ্ছেন 80,000 কোটি টাকার বাজার মূলধন 8 মাসে স্টক এক্সচেঞ্জ থেকে হারিয়ে গেছে। কিভাবে হারিয়ে গেল, কেন হারিয়ে গেল? একটি রাজনৈতিক পরিবর্তনের পর যে সরকার ক্ষমতাসীন হয়েছে, সেই সরকারের প্রতি আস্থা দেখিয়ে শেয়ার মার্কেট তো জাম্প আপ করতে শুরু করেছিল। সেই আস্থাটা বাজারে থাকলো না কেন? দর্শক, ঢাকার শেয়ার বাজার নিয়ে কথা বললেই বা বাজার পরিস্থিতি এরকম কেন, সেই প্রশ্নটি করলে যে কোনো বাজারের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তিনি বিশ্লেষক হন, তিনি বাজারের কোনো প্লেয়ার হন, তিনি ইনভেস্টর হন, যেই হন না কেন, আমি যাদের সঙ্গে কথা বলেছি প্রত্যেকেই একটি কথা বলেছেন, ল্যাক অফ কনফিডেন্স, আস্থার অভাব। কার আস্থার অভাব? যারা বিনিয়োগ করবে তাদের আস্থার অভাব। সেই বিনিয়োগকারী কারা? সেটা ঢাকার ক্ষুদ্র বিনিয়োগকারী, ঢাকার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী, প্রত্যেকেরই আস্থার অভাব। এবং সেই আস্থার অভাবটি কেন? তাহলে কি এই যে বর্তমান যে একটি নতুন সরকার ক্ষমতা আসীন হয়েছেন, এবং তিনি তো এই সরকার দায়িত্ব নেবার পরে স্টক এক্সচেঞ্জ মানে যে নিয়ন্ত্রণ সংস্থার নতুন সেটিকে তারা ঢেলে সাজিয়েছেন, চেয়ারম্যান হিসাবে খন্দকার রাশেদ মাকসুদকে নিয়োগও দেওয়া হয়েছে। তাহলে সেই নতুন চেয়ারম্যান দায়িত্ব নেবার পর 8 মাসে তিনি কি করেছেন? তিনি কি সেই কনফিডেন্সটা ডেভেলপ করাতে পারেননি? কিংবা 5ই আগস্টের পরপর স্টক মার্কেটে বা সামগ্রিকভাবে যেই কনফিডেন্সটা তৈরি হয়েছিল, যে কনফিডেন্সের কারণে সূচক প্রায় 6000 কোটা ছাড়িয়ে গিয়েছিল, দৈনিক লেনদেন 2000 কোটি টাকার উপরে উঠে গিয়েছিল, সেই কনফিডেন্সটাকে ধরে রাখা যায়নি কেন? তারা কেন কনফিডেন্স হারিয়ে ফেললেন? অনেকে বলে থাকে যে ঢাকা স্টক মার্কেটে আসলে যে সাপোর্ট, প্রাতিষ্ঠানিক যে সাপোর্ট, সেই সাপোর্টটা আসলে নাই। সেই প্রাতিষ্ঠানিক সাপোর্টটা কারা দিবে? যেখানে মার্চেন্ট ব্যাংক আছে তারা, ব্রোকারেজ হাউসগুলো আছে যারা, তারা। আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলছেন যে তারা নিজেরাই নাকি নানা রকম একটা বড় ধরনের আর্থিক সংকটে আছেন। শেয়ার মার্কেটের এই খারাপ অবস্থার কারণে তাদের নেগেটিভ ইকুইটি হয়ে যাওয়ার পর তাদের যে একটা দৈনন্দিন মার্কেট পড়ে যাচ্ছে, তাহলে একটা যে সাপোর্ট দেওয়ার, সেই সাপোর্টের অবস্থাটা তাদের নেই। এই 2-1 দিনের মধ্যেই যে ব্রোকারদের যে অ্যাসোসিয়েশন আছে, প্রায় 20টির মতো প্রতিষ্ঠান মিলে, প্রতিষ্ঠান মিলে তারা বিএসসির 30টির মতো 20টি ব্রোকারেজ ফার্ম বিএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা বৈঠকও করেছিলেন। তারা তাদেরকে বলেছেন যে তাদের ডিলার অ্যাকাউন্ট এবং মার্জিন নেগেটিভ ইকুইটি হয়ে যাওয়ার কারণে তারা বাজারকে সে অর্থে সাপোর্ট দিতে পারছেন না। তারা একটা পলিসি সাপোর্ট চেয়েছিলেন, কিন্তু কোনো তারা আশ্বাস পেয়েছেন বা কোনো সাপোর্ট পেয়েছেন কিংবা সেই ধরনের কোনো খবর আমি পত্রিকায় ঘেটে পাইনি। এই বিষয়টি নিয়েও আরও একটু দেখবার ব্যাপার আছে, কথা বলবার ব্যাপার আছে, যে এই যে টোটাল ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো, যারা মার্কেটের একটা মেইন প্লেয়ার, তারা যদি আর্থিক সংকটে থাকে, তাদের যদি ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ উইক থাকে, তাহলে এই বাজার কীভাবে শক্তিশালী হবে? সেটিও কিন্তু একটি প্রশ্ন। আমি কোনো এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছি না, আমি একজন আউটসাইডার হিসেবে সাদামাটা আমার যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি যে আপনারা যারা শেয়ার মার্কেটের এক্সপার্ট, যারা ভালো বোঝেন, তারা আমার কোনো বক্তব্যের সঙ্গে ভিন্নমত থাকলে নিশ্চয়ই আপনারা আমাকে এডুকেট করবেন, আমাকে এনরিচ করবেন, কিন্তু এই প্রশ্নটি আমার মাথায় জেগেছে। আবার আমরা যদি ফরেন ইনভেস্টমেন্টের কথা বলি, যে ঢাকা স্টক এক্সচেঞ্জে এটিও বলা হয়েছে, এবং যেসব তথ্যপত্র আমি দেখেছি সেই সব তথ্যপত্রে দেখা গেছে যে ঠিক ওই সময়টাতে আগস্ট পরবর্তী সময়ে ফরেন ইনভেস্টরদের পার্টিসিপেশনও ঢাকায় স্টক এক্সচেঞ্জে, চিটং স্টক এক্সচেঞ্জে একটা হিউজ নাম্বার অফ পার্টিসিপেশন ছিল ফরেন ইনভেস্টরদের। কিন্তু তারা যে খুব বেশি দিন বাজারে সক্রিয় থেকেছে তা কিন্তু না। যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ডাটা, যে তথ্য, সেই তথ্য বলছে যে তারা আসলে সেপ্টেম্বর অক্টোবর থেকে তারা আস্তে আস্তে বাজার থেকে সরে যেতে শুরু করেছে। নভেম্বর ডিসেম্বরে হিউজ নাম্বার অফ উইথড্রয়াল হয়েছে ফরেন ইনভেস্টরদের। আপনারা শেয়ার বাজারের লেনদেনের ডাটা, তথ্য এগুলো দেখে যাচাই করে নিতে পারেন। জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারা বাজার থেকে
তাদের পুঁজি তুলে নিয়েছে। এখন ফরেন ইনভেস্টররা তারা মূলত একটা মানে হিউজ অ্যামাউন্ট একসাথে তারা ইনভেস্টমেন্ট করে। তারা ঠিক আমাদের মানে যারা রাস্তায় বিক্ষোভ করেছেন, বিক্ষোভ করেছেন, প্রতিবাদ করেছেন, তাদের মতো মানে স্বল্প বিনিয়োগ নিয়ে তারা মার্কেটে আসেন না। ফরেন ইনভেস্টররা হিউজ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেন এবং তারা যখন একবারে তুলে নিয়ে যান, তারাও আবার ঠিক সেই বড় রকমের অ্যামাউন্টই তুলে নিয়ে যান। এবং এই যে সেপ্টেম্বর অক্টোবর থেকে একটু একটু করে নভেম্বর ডিসেম্বরে বেশি করে, জানুয়ারি ফেব্রুয়ারিতে আরও বেশি করে এই যে ফরেন ইনভেস্টমেন্ট তারা তাদের পুঁজিটা তুলে নিয়ে গেছেন, সেটি মার্কেটে যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট করেছে, সেটি সাপোর্ট দেওয়ার মতো বিকল্প আর কোনো ব্যবস্থা ছিল কি না, আর কেউ সেই সময়টা সেই সাপোর্টটা দিয়েছে কি না, না দিলে মার্কেট তো পড়তেই থাকবে। এবং ঢাকার বা শেয়ার মার্কেটের যেটা সাইকোলজি আমার নিজে থেকে দেখা, যেটা যখন মার্কেট পড়তে থাকে তখন ধুরমুর করে হুমড়িকে সবাই হাতের শেয়ার ছেড়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা সবাই বিক্রি করতে শুরু করে দেয় এবং সেই সময় যদি কোনো প্রতিষ্ঠান এগিয়ে এসে সেই সাপোর্টটা দিতে না পারে, তখনই মার্কেট আসলে পড়তে থাকে আর মার্কেট ঘুরে দাঁড়াতে পারে না। এখন ঢাকার স্টক এক্সচেঞ্জে, ঢাকার শেয়ার বাজারে, চট্টগ্রামের শেয়ার বাজারে এই সাপোর্টটা দেওয়ার মতো অবস্থা আর মানে এই ভূমিকাটা কেউ পালন করেছে কিনা, সেটিও কিন্তু একটি দেখার বিষয়। কিন্তু এই যে ইনভেস্টররা, বিদেশিরা যে টাকাটা তুলে নিয়ে গেল, কেন তারা তাদের পুঁজি তুলে নিয়ে গেলেন? এবং ফরেন ইনভেস্টররা মূলত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে তারা ইনভেস্টমেন্ট করে, কারণ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সাউন্ড মানে তাদের ইকোনমিক স্ট্রেংথ, তাদের ফান্ডামেন্টালস এবং গভর্নেন্স সব কিছু মিলিয়ে তারা তাদের ইনভেস্টমেন্টটাকে সেফ মনে করে, সেই কারণে। কিন্তু বাংলাদেশে ব্যবসারত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর অনেকেই এবছরে ভালো ডিভিডেন্ড দিতে পারেনি। আমি এরকম একটি নিউজ দেখেছিলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে কিংবা ডেলি স্টারে, কোনো একটি ইংরেজি পত্রিকায় এরকম একটি নিউজ আমি দেখেছিলাম। তো যদি তারা এই ইনভেস্টররা, ফরেন ইনভেস্টররা, তারা যদি ঠিক প্রপার বা মানে কাঙ্ক্ষিত রকমের তারা মানে রিটার্ন না পান, তাহলে তারা সেই বিনিয়োগটা কেন ধরে রাখবেন? তার বাইরে যেটি হয়েছে, আমি বিভিন্ন জনের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, যে তারা মূলত পলিটিক্যাল অ্যান্ড মাইক্রো ইকোনমিক ইনস্ট্যাবিলিটি তাদেরকে বাজার থেকে সরে যেতে উৎসাহিত করেছে এবং তারা দেখেছে যে আসলে ল্যাক অফ গভর্নেন্স মার্কেটে কাজ করছে এবং ল্যাক অফ গুড সিকিউরিটিজ। এবং এই যে কয়েকটি কথা আমি বললাম, যে পলিটিক্যাল এবং মাইক্রো ইকোনমিক ইনস্ট্যাবিলিটি, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক ফিল্ডে যে অস্থিরতা আগস্ট মাসের পরে গত 6-7 মাস ধরে যে চলেছে, সেটি আসলে অন্যান্য ক্ষেত্রে যে ইনভেস্টরদের যেমন তাদেরকে বাংলাদেশের থেকে দূরে সরিয়ে রেখেছে, তাদেরকে ওয়েট অ্যান্ড সি নীতি মালায় প্ররোচিত করেছে, স্টক মার্কেটের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা হয়েছে। এটি তো সত্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক এবং রাজনৈতিক অঙ্গনে সর্বত্র অস্থিতিশীলতা এবং যে মব অ্যাট্রোসিটি চলেছে, সেইগুলো এই ইনভেস্টরদেরকে আসলে শেকি করে ফেলেছে। ফলে তারা আসলে পুঁজিটা মার্কেট থেকে উঠিয়ে নিয়ে ধরে বসে আছে। এবং এই বিশেষ করে গত 4 মাসে যে বিপুল পরিমাণে এই বিদেশি বিনিয়োগ প্রত্যাহার হয়েছে, এই সব কারণেই। এখন একদিকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার হয়েছে, আবার গত 8 মাসে নতুন কোনো মানে প্রাইমারি মার্কেটে আইপিও, ইনিশিয়াল প্রাইমারি অফার যেটিকে বলা হয়, নতুন কোনো শেয়ার মার্কেটে কিন্তু আসেনি। ফলে মানে এই অস্থিরতাটা মার্কেটকে ইম্প্যাক্টেড করেছে। আবার এর বাইরে আমরা আরও কতগুলো জিনিস দেখেছি, যে এই জিনিসটি এর আগেও হতো, মানে 20 বছর আগে হতো। কিছু দুর্বল শেয়ার, যেগুলো মানে অনেক কারখানায় হয়তো বন্ধ হয়ে গেছে, বছরের পর বছর ধরে তারা ডিভিডেন্ড দিতে পারছে না, মানে ফ্যাক্টরি চলে কি চলে না, কর্মচারীদের বেতন দিতে পারে কি পারে না, এমন সব কোম্পানির শেয়ারের দাম হঠাৎ 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 বেড়ে যেত। এবং আওয়ামী লীগ সরকারের শাসন আমলে এইসব শেয়ারের বাড়ার পিছনে কয়েকজনের নাম উচ্চারিত হতো, বলা হতো যে তারা এসব কারসাজি করছে। কিন্তু গত 8 মাসে দেখা গেছে একইভাবে দুর্বল শেয়ারগুলোর দাম হুটহাট করে বেড়ে গেছে, আবার কিছুদিন পর পড়ে গেছে। তার মানে হচ্ছে যে এই সময় কোনো একটা সময় শেয়ারের দাম বাড়িয়ে মানুষকে প্রলুব্ধ করেছে, এবং মানুষ, যেটি একটা সহজাত ট্রেন্ড বাংলাদেশের শেয়ার মার্কেটে, যখন দেখে যে কোনো একটি শেয়ারের দাম বাড়ছে, তখন সবাই সেটি কিনতে শুরু করে, এবং যখন দাম একটা খুবই পিকে উঠে যায়, তখন এই যে একটি চক্র, তারা আবার সেগুলোকে বিক্রি করে দিয়ে বাজার থেকে টাকাটা তুলে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় সাধারণ বিনিয়োগকারীরা। এবং এটি ঢাকার শেয়ার বাজারে এটি একেবারে একটা ওপেন সিক্রেট
কিন্তু এটি বন্ধে মানে স্টক বা এক্সচেঞ্জ কী ব্যবস্থা নিয়েছে আমরা জানি না, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন কী ব্যবস্থা নিয়েছে আমরা জানি না। আমি পত্রিকায় পড়েছি বা শুনেছি কারো সঙ্গে কথা বলে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ 30টির মতো দুর্বল শেয়ারকে তারা চিহ্নিত করেছিল এবং মানে এইগুলোকে ব্যবহার করেই কারসাজি করা হয় বলে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা এই কোম্পানিগুলো ইন্সপেকশনে যাবেন। তারা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের কাছে চিঠিও লিখেছিলেন যে পারমিশনের জন্য তারা এইসব কোম্পানি ইন্সপেকশনে যেতে চায়। কোনো কোম্পানিকে তারা চিঠিও লিখেছিলেন তথ্য উপাত্ত চেয়ে যে তোমাদের শেয়ারের দাম কেন বাড়ছে, তোমাদের এমন কি ইনফরমেশন আছে, এবং অনেক কোম্পানি স্টক এক্সচেঞ্জকে উত্তরও দেয়নি। কিন্তু তারা এই যে ইন্সপেকশনে যেতে চেয়েছিলেন সেটি তারা যেতে পেরেছিলেন কি না, বা না যেতে পারলে কেন পারেননি, সেটাকে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অনুমোদন দেয়নি নাকি তারাই জাননি কেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা ঠিক জানি না। বাট এই বিষয়গুলো আমার মনে হয় যে একটু দেখভাল করার ব্যাপার আছে, আলোচনা করার ব্যাপার আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটি চক্র, সংঘবদ্ধ চক্র, এই 30টির মতো শেয়ার, একেবারে দুর্বল শেয়ার, নো ফান্ডামেন্টালস অ্যাট অল, সেগুলো ব্যবহার করে করে কৃত্রিম উপায়ে কারসাজি করে শেয়ার বাজারের দাম বাড়িয়ে আবার বাজার থেকে টাকা হাতিয়ে নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের যারা মিছিল করে বিক্ষোভ করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং এই জায়গাটায় একটা ভূমিকা আসে যে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকাটা কী। আমি দেখলাম যে মানে আপনি মার্কেট প্লেয়ার যাদের কথা আপনি বলেন না কেন, প্রায় সবাই মোস্ট অফ দ্যাম আর আনহ্যাপি উইথ দ্য সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অথরিটি। এটি 25 বছর আগেও আমি দেখেছি, কিন্তু এখনও সেই একই অবস্থা আছে কেন? কিংবা 5ই আগস্ট পরবর্তী সময়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে একজন নতুন চেয়ারম্যানকে নিয়োগ দিয়েছেন তার ক্ষেত্রেও একই অভিযোগ, একই অনুযোগ কেন শুনতে হবে? আমরা পত্রিকায় পড়েছি কিছুদিন আগে তার অফিসের মধ্যেই তাকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ আছে, তাকে ঘেরাও করে রেখেছিল, তার অপসারণ দাবি করেছিল। সো আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রক সংস্থার ভেতরে নিজেদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে, অন্তর্কলহ আছে। তো এখন রেগুলেটরি বডি নিজেরা যদি ইনার ফাইটের মধ্যে থাকে, ওরা বাজার দেখবে কীভাবে, ওরা বাজার কন্ট্রোল করবে কীভাবে, বাজারের মানে ব্যাড এলিমেন্টসগুলোকে তারা কীভাবে নিয়ন্ত্রণ করবে? আবার মার্কেট প্লেয়ারদের সঙ্গেও যে তাদের খুব একটা ভালো সম্পর্ক আছে সেটিও কিন্তু মনে হয়নি। তো ফলে মানে রেগুলেটররা মার্কেট প্লেয়ারদের আস্থা অর্জন করতে পারছেন না, ইনভেস্টরদের আস্থা অর্জন করতে পারছেন না। তো তাহলে সেই মার্কেটে অন্যদের, দেশিদের বাদ দিলে বিদেশিদের কনফিডেন্স কীভাবে হবে? সঙ্গত কারণেই সবাই যে কথাটি বলে যে না কোনো কনফিডেন্স নাই, সঙ্গত কারণেই সেই একটা অবস্থা তৈরি হয়েছে। সামগ্রিকভাবে মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে মোটা দাগে বাংলাদেশের যে স্টক মার্কেটের যে অবস্থা, সে যেটিকে কনফিডেন্সের কথা বলা হয়, কনফিডেন্সের কথাটা বলা হয় আসলে যে সেখানে মানে গভর্নেন্সের যে ল্যাকিংসটা আছে, সার্ভিলেন্সের যে ল্যাকিংস আছে, রেগুলেটররা তার ভূমিকা যথাযথভাবে পালন করেন না বা করতে পারেন না। স্টক এক্সচেঞ্জ একই জায়গায় পড়ে। আবার যারা মার্কেট প্লেয়ার তারা নিজেরাও আছে নানা রকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে, আবার তারা মনে করেন যে তাদেরকে আরও বেশি পলিসি সাপোর্ট দেওয়া দরকার, তারা পলিসি সাপোর্ট পাচ্ছেন না। বিদেশি বিনিয়োগকারীরা মনে করছেন, ইনভেস্টররা, যে না বাংলাদেশের বর্তমানে যেহেতু একটা রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, অস্থিরতা আছে এবং ম্যাক্রো ইকোনমিক একটা ইনস্ট্যাবিলিটি আছে, এমনকি ইন্টারন্যাশনাল এজেন্সিসগুলো বাংলাদেশের গ্রোথ নিয়ে মানে একেবারে খুব লো ফোরকাস্ট করছেন। ফলে এই সব কিছু তাদেরকেও মানে শেকি করে রেখেছে বাজারের ব্যাপারে। ফলে এই যে আমাদের বিনিয়োগকারীরা তারা বিক্ষোভ করেছেন, চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন, ঠিক চেয়ারম্যানকে সরিয়ে দিলেই যে বাজারের পরিস্থিতিটা চেঞ্জ হয়ে যাবে সেটা আমার কাছে মনে হচ্ছে না। কারণ এটি সামগ্রিকভাবে রাজনৈতিক, আর্থসামাজিক যে পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে বিদ্যমান আছে এটি তার সঙ্গে সম্পর্কযুক্ত। আপনি ওভারঅল পলিটিক্যাল স্ট্যাবিলিটি যদি না আসে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে একটা গভর্নমেন্ট উইথ এ গুড গভর্নেন্স, এবং সেটা অবশ্যই একটা নির্বাচিত সরকার, আমি মনে করি একটি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট অ্যান্ড উইথ গুড গভর্নেন্স, এবং যারা এসে এই সব কিছুর প্রতি তারা পে অ্যাটেনশন করবে এবং মনোযোগ দিবে, সেরকম একটি জায়গায় না যাওয়া পর্যন্ত মার্কেটের এই অবস্থা চলতে থাকবে। তবে আমি মনে করি রেগুলেটরদের মানে এটি হচ্ছে স্বল্প মেয়াদে রেগুলেটরদের জবাবদিহি আরও নিশ্চিত করা দরকার, যে তারা আসলে কী করছে, প্রপারলি কাজ করছে কিনা, না করলে কেন করছে না। আর পলিসি সাপোর্ট যেটুকু দেওয়ার, যেটুকু দিলে অন্তত এই বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে, সেই দিকে সরকারের মনোযোগ দেওয়া দরকার। এই বলে আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।